মায়েরাকে ডিরেক্ট কানাডায় নিয়ে যাচ্ছিস না কেন? ইরফান ঢোক গিলে বলে, নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না, তাই ইয়ামিন আঙ্কেল আমার বাবার মতোই বার্ডফ্লারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। আই এম নট শিওর সে পারবে কি না, বিকজ সে আগের মতো প্রফেশনালি এসবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আমার ঠিক না লাগলে দেন কানাডা। শুদ্ধ মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে, মৃদু স্বরে বলে, বিজনেসে ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করেছিলাম, ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়েই নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ইরফানের কণ্ঠে প্রাণ নেই, লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কতটা সারপ্রাইজ দিয়েছিল আমায়, ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটা যেন হাজারো আক্ষেপ, দুঃখ, কষ্ট চুয়ে চুয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বার্ডফ্লার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষের মতো। আমি ওর থেকে এমনটা কখনোই এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে শুদ্ধ। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধর দিকে। আর এক সেকেন্ড ওখানে দাঁড়ালো না, শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটা প্রস্থান করলো। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না, ওর স্বভাবটাই এমন, সেই ছোট থেকে দেখে আসছে। অথচ আজ একটা বাচ্চা মেয়ে সত্যি কিভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝে নেই যেন, কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মায়েরার অপারেশন করাতে হবে, মায়েরা আরো 3 মাস আগে ডক্টরের কাছে এসেছিল, তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো, কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মায়েরার অবস্থার 5 জনের চেয়েও শোচনীয়। কিন্তু ইরফান মানবে না, ও নিজেও জানে বোঝে মায়েরার এছাড়া উপায় নেই, কিন্তু ও সব বয়ে ট্রাই করবে। শুদ্ধ মায়েরাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছা করলো, মায়েরার এসব কথা লুকানোর জন্যে। মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে, মায়েরার কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারে প্রপেলারের ভারী তীব্র শব্দ, প্রপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস, বেশ খানিকটা জুড়ে বাতাস ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মায়েরা ইরফানের দিকে চেয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিশুওয়ালা? যেখানে নিয়ে গেলে আমার বার্ডফ্লার সুস্থ হয়ে যাবে সেখানে। ইরফান মায়রার বুকে মাথা ঠেকিয়ে রাখলো। হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রপেলারের শব্দ তত তীব্রভাবে মায়রার কানে লাগে, সাথে বাতাস। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মায়রাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মায়রার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসলো। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞাসা করেছিল বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথে মিলে গেল। তবে মায়রা কি সুস্থ হবে? কথাটা ভেবে শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নেওয়াজ ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মায়েরার জন্য দুঃখ করেছিলেন, আফসোস করেছিলেন তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন। অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল তার সেই ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রপেলারটির দিকে চেয়ে রয় খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপু এর দিকে তাকায়। ছোট্ট ছেলেটি কি বুঝলো কে জানে, সে হাসলো না। আর 5 জনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হলো না। মলিন মুখে তার আপুই এর দিকে চেয়ে রইল। মায়েরা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের উদ্দেশ্যে বলে ওঠে, ইরফানের গম্ভীর স্বর। ওকে। কথাটা বলে ইরফান হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করে। মায়েরা ফুপিয়ে ওঠে, তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মায়েরাকে তার কোলে বসে। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে, ফলে হেলিকপ্টার হালকা দুলে ওঠে। মায়েরা ইরফানের গলা দুহাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফান মায়েরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই বাটফ্লার। মায়েরা শুনতে পেল কিনা আরো শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য? সে বাঁচবে তো? তার শিশলাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তার। ইরফান মায়েরার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মায়েরা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মায়েরার মুখ মুছে দেয়। এগিয়ে গিয়ে মায়েরার ঠোঁট জোড়ায় সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছু বলল না, শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান, অসহায় চোখে অস্পষ্ট মায়েরাকে দেখে। মায়েরা সময় নিয়ে নিজেকে সামলায়, পিট পিট করে চোখ মেলে তাকায়।
হেলিকপ্টারের ভেতরে লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না। ইরফানকে অস্পষ্ট দেখলো। ইরফান আবারও মায়রার মুখ মুছে দিয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা চোখ বুঝলো, থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুঝলো। অসহায়ত্বের সংজ্ঞা এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাও করতে পারেনি। কথাটা ভেবে ছোট করে দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানদের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মায়রাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি, হসপিটালে গিয়েছিল। প্রায় ঘন্টাখানেকের মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায় মায়রার অবস্থা খুবই খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্পান দৃষ্টিতে শুধু তাকিয়েছিল, সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মায়রাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে, আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় নিয়ে ইরফান মায়রাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত 10:30। ইরফান মায়রাকে কোলে নিয়ে নেমে দাঁড়ায় হেলিকপ্টারে থেকে। মায়রাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূর এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশেপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। মায়রা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে। শিশুওয়ালা। ইরফান মায়রার দিকে চেয়ে রইল। মেয়েটা এত কাঁদতে শিখেছে কবে থেকে? দুহাতে মায়রার মুখটা ধরে মৃদুস্বরে বলে। কাঁদছিলে কেন বার্ডফ্লোয়ার? মায়রা আবারও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে, তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করলে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কান্না ভেজা কণ্ঠে বলে। শিশুওয়ালা, আপনি ভালোবাসেন আমায়? ইরফান মায়রার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মায়রার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলে। শুনবে? মায়রার চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান দুহাতের আজলায় মায়রার মুখটা নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গায়। এটুকু গিয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হলো। মায়রা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান 1 পা পিছিয়ে যায়, মায়রা নিজেও 2 পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে মেয়েটা। দুহাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে। আমি শুনে নিয়েছি শিশুওয়ালা, আমি বাঁচবো না, আমি মরে যাব বলে আপনারা এখন এত ভালোবাসা দেখাচ্ছেন। আমার এসব চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমায় দুনিয়া লোভী করে দিতে চাইছেন আপনি। আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামা মায়ের কাছে যেতে চাই। আপনারা আবার আমায় অবহেলা করুন। আমি হাসি মুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলে কাঁদে মায়রা। ইরফানের দম আটকে আসছে বোধ হয়, চোখ দুটো ভরে গিয়েছে। সে মায়রার দিকে এগোলো না, নির্জীব চোখে কান্নারত মায়রার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা। ইরফান আব্বু, আমি তোমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটার কোনো ওয়ে নেই, আর ওর অপারেশন ভীষণ রিস্ক। তোমাকে 80% মৃত্যুর দিকে ঠেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়েছে, বুঝেছো? আগে যাদের দেখিয়েছো, আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। তুমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও এই একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের রক্তলাল চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ঢোক গিলতে চায়, পারে না, কেমন ছটফট লাগে। মায়রার কান্না তার কানে এসে বাড়ি খায়। দুহাতে মাথা চুল টেনে চিৎকার করে বলে। স্টপ কেয়ারিং বার্ডফ্লোয়ার। ইরফান এগিয়ে এসে মায়রার সামনে হাঁটু মুড়ে বসে, মৃদুস্বরে ডাকে। বার্ডফ্লোয়ার। ইরফানের কণ্ঠ ভাঙা মনে হলো। মায়রার কান্না থেমেছে। মায়রার এভাবে কাঁদতে ভালো লাগে না। মেয়েটা নিজের কান্না নিজেই যেন সহ্য করতে পারছে না। সে মনে মনে ঠিক করলো সে আর কাঁদবে না। তার শিশালা কষ্ট পায়। অমন কঠোর মানুষকে এত দুর্বল দেখতে মায়রার একটুও ভালো লাগে না। মায়রা 2 হাতে তার ভেজা মুখ মুছল, এরপর এগিয়ে এসে ইরফানের সামনে বসে। হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে ইরফানের দিকে তাকায়। অন্ধকার হওয়ায় তেমন দেখতে পেল না। নাক টেনে বলে। আপনার ফোনটা একটু দিন তো। ইরফান ভ্রু কুচকে বলে। কি করবে? মায়েরা কিছু না বলে নিজেই ইরফানের পকেট হাতিয়ে ফোন বের করলো। এরপর ফোনের লক খুলতে চাইলে পারে না। বিরক্ত হয়ে বলে। আগে আপনি বার্ড ফ্লাওয়ার পাসওয়ার্ড দিয়েছিলেন, এরপর চেঞ্জ করে দিয়েছেন কি? ইরফান মৃদুস্বরে বলে। মাই বার্ডফ্লোয়ার। মায়েরা কিছু বলল না। সে ফোনের ফ্ল্যাশ জ্বালে ইরফানের দিকে তাক করলে ইরফান চোখ মুখ কুচকে চোখ বুজে নেয়, ভ্রু কুচকে বলে। কি করছো? মায়েরা বা হাতে ফোন ধরে ডান হাত ইরফানের গালে হাত দিয়ে মলিন সুরে বলে। শিশুওয়ালা, আপনার হার্ট অনেক দুর্বল। মায়েরার কথা শুনে ইরফান চোখ মেলে তাকায়। মায়েরার হাতের লাইটটা একটু বাঁকিয়ে দেয়। 2 পা ভাঁজ করে মাঠের মাঝে বসে 2 হাতে মায়েরাকে টেনে তার কোলে বসে মায়েরার গালে নাক ঘষে বলে। জাস্ট ফর ইউ। মায়েরা প্রশান্তিময় হাসলো। একটু ভেবে বলে। তা আপনি তো ভুল করেছেন। আপনি জানেন না রোগীদের হাসি খুশি রাখতে হয়।
আর আপনি উল্টো নিজে বসে বসে কাঁদছেন। ইরফান গম্ভীর গলায় বলে। আমি কাঁদিনি। মায়েরা মুখ বাঁকিয়ে বলে। আপনি যে মিথ্যে বলার উপর পিএইচডি করেছেন সেটা আমার ভালো করেই জানা আছে, এর চেয়ে ভালো আর কে জানে। ইরফান কিছু বলতে চায়, তার আগে মায়েরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বেশ শক্তি খাটিয়ে পিছন দিকে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় পিছনের দিকে হেলে ঠাস করে পড়ে যায় তার উপর মায়েরা। ইরফান চোখ মুখ কুঁচকে বলে। স্টুপিড কি করছো? এখানে অনেক নোংরা। মায়েরা দুহাতে ইরফানের গলা চেপে ধরে হেসে বলে। আপনাকে মেরে ফেলবো, বুঝলেন? মারার জন্য কে আবার পরিষ্কার জায়গা খোঁজে? ইরফান মায়েরার মুখ পানে চেয়ে রইল নীরবে। এটুকু সময়ের মাঝে এই মেয়েটা এভাবে হাসছে কিভাবে? ইরফান ভীষণ অবাক হলো। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনি কি আসলেই গন্ডার? আমি তো ভালোই জোর খাটিয়ে আপনার গলা ধরেছি, আপনি এমন স্বাভাবিক কেন? ইরফান গম্ভীর গলায় বলে। বিকজ তুমি অপোজিটের পেশেন্ট। মায়েরা ইরফানের গলা ছেড়ে ইরফানের পেটের উপর উঠে বসে। ইরফান চুপচাপ মায়েরার কার্যকলাপ দেখছে। মায়েরা গাল ফুলিয়ে বলে। আপনি তো আমার দেয়া গন্ডার নাম একদম সার্থক করে দিচ্ছেন। মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার ভান করবেন, বুঝলেন? নয়তো আপনি সত্যি সত্যি আকৃতিতেও গন্ডার হয়ে গেলে তখন আমি অকালেই বিধবা হয়ে যাব। ইরফান অদ্ভুত ভাবে বলে। এইসব স্টুপিডদের মতো কথা কোথায় পাও তুমি? মায়েরা ইরফানের উপর শটান হয়ে শুয়ে পড়ল। দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের কানের কাছে মুখ নিয়ে আবেগী সুরে ডাকে। শেষওয়ালা। ইরফান দুহাতে মায়েরার কোমর জড়িয়ে ধরল, মৃদুস্বরে বলে। বলো বাটফ্লার। মায়েরা মিটিমিটি হেসে বলে। বিশ্বাস করুন, আমি এসব আজগুবি কথা আপনার পেট থেকে পেয়েছি। ইরফান চোখ মুখ কুচকে নেয়। মায়েরাকে আরেকটু শক্ত করে ধরে বলে। বাদারামি অফ করবে না? মায়েরা ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে খিলখিলিয়ে হাসে। হাসতে হাসতেই বলে। আচ্ছা, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো? শুনুন, এসব কথা বলা স্বামীদের কাজ, বউদের কাজ স্বামীদের মুখ থেকে শোনা। ইরফান মায়েরার কথা শুনল। ডান হাতে মায়েরার হিজাব আলগা করে দেয়। এরপর গলার ভাঁজে ঠোঁট দাবালে মায়েরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায় বিড়বিড় করে বলে। ইউনো, হাজবেন্ডদের আরও অনেক কাজ আছে। তোমাকে সুস্থ করে নিয়ে সব বোঝাবো আমি। মায়েরা মাথা তুলে ইরফানের চোখের দিকে তাকায়, মলিন গলায় বলে। আপনার আঙ্কেলের কথা শুনেও আপনি কেন ভাবছেন আমি বাঁচবো? ইরফান রেগে বলে। আঙ্কেল না হলে মার্ডার করে দিয়ে আসতাম তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে মৃদুস্বরে বলে। কানাডায় আমার পরিচিত অনেক আছে। আমি আমার এক ফ্রেন্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছি। তার বাবা ডক্টর। সে তার বাবাকে রিপোর্ট দেখিয়েছে। আমি কথা বলেছি তার সাথে। তিনি বলছেন তোমার অপারেশন করতে হবে না। কানাডার ট্রিটমেন্টের মান অনেক উন্নত। বাংলাদেশের ট্রিটমেন্টের মান অনেক লো। এরা তিলকে তাল করে। আঙ্কেল নিজের লোক বলে আমি তার কাছে গিয়েছিলাম, বাট সে তো বাংলাদেশের ডক্টর। ফালতু টাইম ওয়েস্ট করেছি। ডিসকাস্টিং। একটু থেমে বলে। আজকে কানাডা ফ্লাইটে উঠবো, বুঝেছো? মায়েরা ঠোঁট উল্টে বলে। আবার কোথায় কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? ইরফান দৃঢ় কণ্ঠে বলে। প্রয়োজন পড়লে পুরো বিশ্বের অল কান্ট্রিতে তোমাকে নিয়ে যাবো। আন্ডারস্ট্যান্ড? মায়েরা দুহাতের কনুই ইরফানের বুকে ঠেকিয়ে দুহাতের উপর তার থুতনি রেখে বলে। সব দেশের সরকার আপনার শ্বশুর হয়? ইরফান ভ্রু কুচকে বলে। স্টুপিড ইউনো, আমি অলরেডি কতগুলো কান্ট্রির সাথে ইনভলভ। মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে। কিভাবে? ইরফান মায়েরার গালে হাত গলিয়ে বলে। বিজনেস পারপাসে। আই প্রমিস ইউ, তোমার কিচ্ছু হবে না। মায়েরা চোখ বুজে মৃদু হাসলো। সে তো তার শিশলার একটুখানি ভালোবাসা চেয়েছিল, অথচ তার শিশলা তাকে তার চাওয়ার চেয়েও কতগুণ বেশি ভালোবাসে। ইরফান চোখ ছোট ছোট করে বলে। আমার বডি তোমার বেড মনে হচ্ছে? মায়েরা চোখ খুলে ইরফানের দিকে তাকায়, একটু লজ্জা পায়। মুখ লুকাতে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মৃদুস্বরে বলে। হ্যাঁ, আমার পার্সোনাল বেড মনে হচ্ছে। মায়েরার উত্তরে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো, মৃদুস্বরে বলে। এত উন্নতি করেছে কবে? মায়েরা ইরফানের কথার উত্তর করলো না। একটু পর মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। আপনি আমাকে পছন্দ করেন না, এই মিথ্যা বলতেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। আই ডোন্ট লাইক ইউ, ইটস ট্রু। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। দুহাতে আগের চেয়েও জোরে ইরফানের গলা চেপে বলে। খবিশ লোক, মিথ্যাবাদী। ইরফান চোখ মুখ কুচকে বলে। স্টুপিড কি করছো? কথাটা বলে মায়েরাকে ঘাসের উপর ফেলে ইরফান মায়েরার উপর আধা শোয়া হয়। মায়েরা ইরফানের গলা ছেড়ে চোখ বড় বড় করে বলে। কি করছেন, সরুন। ইরফান মায়েরার মাথা থেকে হিজাব সরিয়ে দেয়। এরপর মায়েরার গলায় মুখ গুজে বিড়বিড় করে। এতক্ষণ জ্বালিয়েছো, এবার স্টপ। রাত একটাই ফ্লাইট, এতক্ষণ এখানে ঘুমাও। মায়েরার চোখ বড় বড় করে তাকায়। মাঠের মাঝে তাকে ঘুমাতে বলছে। একটু আগে নিজে চেঁচালো এখানে নাকি নোংরা, আর এখন দেখো। ইরফানকে ঠেলে বলে।
এখন আপনার গায়ে নোংরা লাগছে না? ইরফান বিড়বিড় করে। নো, মেনে গেছি। ইরফানের কথা শুনে মায়েরা কপাল চাপড়ালো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। এই জায়গায় 100 হাত দূরেও কোনো মানুষ নেই। হেলিকপ্টার দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। চারিপাশে কেমন অন্ধকার। মায়েরা ঢোক গেলে ইরফানকে ঠেলে সরাতে চায়, ভীত কণ্ঠে বলে, সরুন, এটা কোথায় এনেছেন আমায়? মনে হচ্ছে এখানে জিনেরাও থাকে না। ইরফান মাথা তুলে মায়েরার দিকে তাকায়। মায়েরা মিনমিন করে বলে, আমি বাড়ি যেতে চাই প্লিজ। ইরফান মায়েরার পিঠের নিচে হাত দিয়ে মায়েরাকে সহ উঠে বসলো। এরপর মায়েরাকে নিয়ে উঠে দাঁড়ালো। নিচু হয়ে মাঠ থেকে তার ফোন উঠিয়ে ক্যাপ্টেনকে কল করে এখানে আসতে বলে। মায়েরা আগে সেভাবে খেয়াল না করলেও এখন বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে। জায়গাটা আসলে কেমন যেন ভুতুরে টাইপ। মেয়েটা ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়। ইরফান ফোন পকেটে রেখে মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। হোয়াট হ্যাপেন? মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি কি জানেন এখানে জিন থাকে? কথাটা বলে আবারও এদিক ওদিক তাকায় মায়েরা। ইরফান ভ্রু কুচকে বলে, আই নো, তোমাকে ওদের সাথে পরিচয় করতেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করেছিল। মায়েরা তরাক করে ইরফানের দিকে তাকায়। দুহাতে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, আপনি আমার সাথে মজা করছেন, ভয় পাচ্ছি আমি। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারের ভেতর বসে। মায়েরার আবারও খারাপ লাগে। দুহাতে ইরফানের গলা জড়িয়ে রাখে। কাঁদতে চাইল না, তবুও দুফোঁটা পানি চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। ইরফান মায়েরাকে নিজের সাথে জড়িয়ে মৃদুস্বরে বলে, ইউনো বাটফুলার, তুমি ঠিক আছো? বেয়াদব ডাক্তার আমার বাটফুলার ভুলভাল ট্রিটমেন্ট করে তোমার চোখের পানি ওয়েস্ট করেছে। বাংলাদেশে এসে ওদের ডক্টরের লাইসেন্স কেড়ে নেব আমি। ওয়েট। ইরফানের কথায় মায়েরা হেসে ফেলল। ইরফান মায়েরার মাথায় হিজাব টেনে দিয়ে হিজাবের উপরে একটা চুমু আঁকে। এরপর মাথা হেলিয়ে চোখ বুজে রাখে। আগের চেয়ে কিছুটা ভালো লাগছে। ইরফান চট্টগ্রাম থাকতে মায়েরা সব রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং তার কানাডার ফ্রেন্ডকে দেয়। বেশ কিছুক্ষণ আগে সে ইরফানকে মেল করে ইনফর্ম করে মায়েরার ফুল কন্ডিশন। ইরফান তার ফ্রেন্ডের বাবাকে সরাসরি বলে। সব শুনে ভদ্রলোক খুবই স্বাভাবিক নিয়েছে বিষয়টি, যদিও দূর থেকে 100% শিওর কিছু বলতে পারছে না। তবে ইরফানের হাতে আপাতত যা আছে তা দিয়ে মায়েরার কন্ডিশনে অপারেশনের দিকে যায়নি। আপাতত এইটুকু অনেক বড় স্বস্তির। ইরফান দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে, পাশেই মায়েরা। ইরফানের বাঁ হাতের মুঠোয় মায়েরার ডান হাত। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা দেখছে। ইরফান মায়েরাকে নিয়ে বাড়িতে গিয়েছিল, সবার সাথে দেখা করে খাবার খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজ এসেছে। ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। ইরফান ছোট করে বলে। হুম। ফাইজ মায়েরার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, অল দ্য বেস্ট মাইরা, সুস্থ হয়ে ফিরে এসো, আমরা অপেক্ষা করব। মায়েরা মৃদু হেসে মাথা নাড়ে। এরপর ফাইজ ইরফানের থেকে বিদায় নিয়ে তার কাজে যায়। শুদ্ধ কোথা থেকে একটা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। এরপর মায়েরার দিকে তাকিয়ে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ও হে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, অবশ্যই সুস্থ হয়ে ফিরবে, বুঝেছো? শুদ্ধর কথা বলার ধরনে মায়েরা হেসে ফেলল। মাথা নেড়ে বলে। দোয়া করবেন ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে। আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি বললে মাইরা? মায়েরা একটু ভয় পেল। সে আবার কি বলল? ভুলভাল কিছু বলে ফেললো নাকি? আমতা আমতা করে বলে। কি বললাম ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, ভাই তোর বুক কি বেশি জ্বলছে? বিশ্বাস কর, তোর সারা বডি জ্বললেও আমি মাইরার জন্য দোয়া করব। ইরফান বিরক্ত চোখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ হাসলো। এরপর মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা, কোনো কানাডিয়ান ছেলেকে ভালো লাগলে সাথে সাথে আমাকে একটা খবর দিবে, বুঝেছো? আফটার অল আমি তোমার বড় ভাই বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না? মায়েরা এবার মনে মনে হেসে মাথা নেড়ে বলে, সত্যি ভাইয়া, ক্যানাডিয়ান ছেলেদের সামনে থেকে দেখা আমার স্বপ্ন। হাউ কিউট। ইরফান রেগে চিল্লিয়ে বলে। শাট আপ। শুদ্ধ হাসছে। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান মায়েরার দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, রাগাচ্ছ কেন আমায়? মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনি রাখছেন কেন? ইরফান রেগে বলে। থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। মায়েরা মুখ ফুলায়। এই লোকের এই কথা এ জীবনে যাবে না। মায়েরা সামনের দিকে তাকালে চোখে পড়ল শুদ্ধের পিছন দিক থেকে সামান্য বাম দিকে নাসিমকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মায়েরা বিব্রত বোধ করে। লোকটাকে তার অকারণেই ভালো লাগে না। এমন নয় যে নাসিম বখাটে তাকে ডিস্টার্ব করে, কিন্তু নাসিমের দৃষ্টি মায়েরার কাছে ভীষণ অস্বস্তিকর লাগে। মায়েরা ডান দিকে ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়, যেন মায়েরাকে নাসিম দেখতে না পায়। নাসিম বোধহয় বুঝলো মায়েরার মনোভাব, মৃদু হাসলো তা দেখে। ইরফান শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, ইন ফিউচার বার্ডফ্লুয়ের আশেপাশে নাসিমকে দেখলে আই সোয়ার ওর অবস্থা সাহিলের মতো করবো আমি।
শুদ্ধ থতমত খেয়ে তাকায়। দ্রুত পিছু ফিরে তাকালে দেখলো নাসিম এখনো মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ কিছু বলার আগে ইরফান মায়রা সহ উল্টো করে ঘুরে মায়রার হাত শক্ত করে ধরে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতরে প্রবেশ করে। মায়রা ইরফানের দিকে তাকায় একটু পরপর। সাহেল নামটা পরিচিত লাগলো তার কাছে, কিন্তু মনে করতে পারলো না ইরফান সেই লোকের সাথে কি করেছে। তার আশেপাশে থাকলে এই লোকটার সাথেও তাই করবে বলল। মায়রার হিসাব মিলাতে গিয়েও একটুর জন্য মেলে না, কারণ সে সাহেলকে চিনতেই পারছে না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। উল্টো ঘুরে এগিয়ে গিয়ে নাসিমের সামনে দাঁড়ায়। নাসিমের দৃষ্টি মায়রার ইরফানের গমন পথে। শুদ্ধ নাসিমের মাথাটা তার দু হাতে নিজের দিকে ঘুরিয়ে বলে, মাইরা চলে গিয়েছে। নাসিম থতমত খেয়ে তাকায়। মেকি রাগ দেখিয়ে বলে, সামনে থেকে সর, ডিস্টার্ব করিস না। কথাটা বলে নাসিম বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এটা আমার বাইক সোনা, তোরা এখন আমার সাথে সাথে আমার বাইকটার দিকেও এমন কুনজর দিচ্ছিস কেন বুঝলাম না। আমি কিউট, আমার জিনিসও কিউট হবে স্বাভাবিক, কিন্তু তোরা আমার দিকে কুনজর দিতে দিতে দেখছি আমি শুদ্ধকে অশুদ্ধ করেই ছাড়বে। নাসিম বিরক্তি কণ্ঠে বলে, তোর মুখ ব্যথা করে না? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, না তো, তোর কান ব্যথা করে? নাসিম কিছু বলল না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।